স্টুডেন্টস গুড মর্নিং। আজকের আমাদের আলোচনার বিষয় হবে রোধের সমবায়। রোধ কি এই ব্যাপারটা আমরা আগেই জেনেছি। রোধ হলো তড়িৎ প্রবাহ মাত্রার পথে বাধা। যে কোনো পরিবাহী পদার্থের বা যে কোনো তারেরই একটা রোধ আছে। অর্থাৎ রোধ বলতে এখানে প্রকৃতপক্ষে আমরা বুঝব দুটো যন্ত্র অথবা দুটো তার, এরকম কিছু। সমবায় শব্দের অর্থ হলো একসঙ্গে অনেকগুলো। তাহলে রোধের সমবায় ব্যাপারটা কি? প্রথমেই বলি, একটা রোধকে আমরা এভাবে আঁকি, এভাবে বোঝানো হয়, একটা রোধ আঁকা হয় এভাবে। এটা যে কোনো যন্ত্র হতে পারে, যে কোনো তার হতে পারে, তাকে এভাবে আঁকা হয়। তাহলে একটা রোধের দুটো প্রান্ত রয়েছে। আমি একটা প্রান্তকে নাম দিলাম এ, অপর প্রান্তটাকে নাম দিলাম বি। মনে রাখতে হবে, রোধ থাকলেই তড়িৎ প্রবাহ হবে না। প্রবাহ মাত্রা পেতে গেলে আমাদের লাগবে তড়িৎ কোষ বা ব্যাটারি। রোধের কোনো প্লাস মাইনাস কোনো ব্যাপার নেই, দুটো প্রান্ত আছে। তাহলে যদি আমাকে যে আরও একটা রোধ থাকে, এ আর একটা রোধ, তাহলে এরও দুটো প্রান্ত, মনে করলাম সি আর ডি। আরও একটা রোধ আছে, মনে করো তার প্রান্তগুলো পি কিউ। এবং এখন যদি আমাকে এই রোধগুলোকে যুক্ত করতে বলে, জুড়তে বলে, তখন সেটা হয়ে যাবে রোধের সমবায়। এখন এরা একটা একটা করে রোধ আছে, আলাদা আলাদা রোধ আছে। যখন আমি এদেরকে জুড়বো তখন হয়ে যাবে সমবায়। তো দেখো কিভাবে জোড়া যেতে পারে। এমনটা হতেই পারে যে আমরা এই রোধগুলোকে যেভাবে এঁকেছি পরপর এভাবে জুড়ে দিলাম, অর্থাৎ বির সঙ্গে সি, ডির সঙ্গে পি, এই প্রান্তগুলোকে জুড়ে দিলাম, মানে পরপর পরপর জুড়ে দিলাম। তখন আমরা বলবো এটা হয়েছে শ্রেণী সমবায়। ওকে, এমন হতে পারে কোনো একজন কোনো একটা বর্তনীতে দুটো পয়েন্ট আগে নির্ধারিত করে নিল, এক্স এবং ওয়াই। তারপরে এই এক্স এবং ওয়াই দুটো প্রান্তের সঙ্গেই এভাবে রোধগুলোকে যুক্ত করলো। প্রথম তারটাকে এভাবে যুক্ত করলো, দ্বিতীয় তারটাকে এভাবে যুক্ত করলো, আর 3 নম্বর তারটাকে এভাবে যুক্ত করলো। অর্থাৎ প্রত্যেকটা তারকেই এক্স এবং ওয়াই পয়েন্টের সঙ্গে যুক্ত করে দেওয়া হয়েছে। তখন তার নাম হবে সমান্তরাল সমবায়। তাহলে এটা হলো শ্রেণী সমবায়, পরপর পরপর জোড়া। এটা হলো সমান্তরাল সমবায়। এই দুটোই হলো মূল রোধ সমবায়। এখন কোনো জটিল বর্তনী তৈরি করতে গেলে এমনটা হতেই পারে যে এভাবে রোধগুলোকে যুক্ত করা হলো। এখানে একটা রোধ, তারপরে এইভাবে আরো দুটো রোধ, কিংবা এভাবে যুক্ত করা হলো। পরপর দুটো রোধ আগে জুড়ে নেওয়া হলো, নিয়ে এইভাবে নিচে আর একটা রোধ যুক্ত করা হলো। তো দেখো এখানে আমরা এই 3 নম্বর ছবি যেটা আঁকলাম, সেক্ষেত্রে নিশ্চিত করে বলতে পারি না যেখানে শ্রেণী সমবায় আছে না সমান্তরাল সমবায় আছে। তবে হ্যাঁ, ছবিগুলো দেখলে শ্রেণী এবং সমান্তরাল সমবায় আমরা কোনো কোনো অংশে আইডেন্টিফাই করতে পারি। যেমন এই প্রথম ছবির ক্ষেত্রে, এই ছবিটার ক্ষেত্রে যেখানে আমি এটা লিখছি 1 নম্বর, দেখো এখানে সমান্তরাল সমবায় আছে, এটা আইডেন্টিফাই করতে পারি। ঠিক তেমনি করে যদি আমরা এইভাবে পয়েন্ট ভাগ করে নিই এ বি সি, তাহলে বলতে পারি এই এ বি এবং বি সি এরা শ্রেণী সমবায়, পরপর পরপর জোড়া। ঠিক তেমনি করে পরের ছবির ক্ষেত্রে দেখো, যদি এখানে আমরা এইভাবে পয়েন্ট করি এ বি সি, তাহলে এই জায়গাটাতে আমরা শ্রেণী সমবায় লক্ষ্য করতে পারি। আবার সামগ্রিক ছবিটা দেখতে দেখো, এটা সমান্তরাল সমবায়ের মতো। একে আমরা বলি মিশ্র সমবায়। তাহলে 3 রকমের রোধ সমবায় হতে পারে। সরলতম সমবায় হচ্ছে শ্রেণী এবং সমান্তরাল সমবায়। আর যদি জটিল বর্তনী থাকে তখন কোনো কোনো অংশে শ্রেণী, কোনো কোনো অংশে সমান্তরাল সমবায় লক্ষ্য করা যায়, আমরা সেটাকে বলি মিশ্র সমবায়। এবারে আমরা প্রত্যেকটা সমবায়কে ধরে ধরে আলাদা করে করে তাদের বিষয়গুলোকে বুঝে নেব। একদম প্রথমে
আমরা চলো বুঝে নিই শ্রেণী সমবায়ের বিষয়গুলো। প্রথমত তড়িৎ প্রবাহ করতে গেলে আমার একটা ব্যাটারি বা তড়িৎ কোষ লাগে। আমি একটা ব্যাটারি এখানে আঁকছি, বড় প্রান্তটা পজিটিভ, ছোট প্রান্তটা নেগেটিভ। এটার সঙ্গে মনে করো অনেকগুলো যন্ত্র জোড়া আছে। আমি আপাতত দুটো যন্ত্র লিখছি। একটু আগেই বলেছি যন্ত্রের রোধ আছে এবং তাকে আমরা এভাবে আঁকি। তাহলে দেখো এখানে তড়িৎ কোষ থেকে যে তারটা বেরিয়েছে সেখানে পর পর দুটো তার জোড়া, তার মানে এই যে তারগুলো এরা শ্রেণী সমবায়ে আছে। এখন যদি প্রথম তারটা হয় R1 রোধের আর দ্বিতীয় তারটা হয় R2 রোধের, R1 এবং R2 যদি আলাদা হয় তাহলেও এখানে যেহেতু দ্বিতীয় আর কোনো পথ নেই, সমস্ত তড়িৎ কিন্তু একই পথেই প্রবাহিত হবে, তাই প্রত্যেকটা রোধে প্রবাহ মাত্রা সমান হতে বাধ্য। ওকে, তাহলে একটা জিনিস বুঝতে পারলাম, এখানে প্রবাহ মাত্রা সমান, প্রবাহ মাত্রা সমান শ্রেণী সমবায়ের অন্যতম বৈশিষ্ট্য, প্রবাহ মাত্রা সমান। দ্বিতীয়ত যদি আমি বলি যে এই কোষের তড়িৎচালক বলের মান, বা আমি সেটা পরে আসছি, মনে করো এই তড়িৎ কোষ বা ব্যাটারির জন্য এই সমবায়ের দুপ্রান্তের ভোল্টেজ বা বিভব পার্থক্য হয়েছে ভি। ওকে, তাহলে ওহমের সূত্র কি বলে? ওহমের সূত্র বলে প্রবাহ মাত্রা সমান হলো বিভব পার্থক্য বাই রোধ। এখন দুটো তার যেহেতু আলাদা, আমি মনে করে নিচ্ছি দুটো তারের মধ্য দিয়ে প্রবাহ মাত্রা I1 এবং I2 মনে করে নিচ্ছি, যদিও একটু আগে বলেছি আমি সমান, মনে করে নিচ্ছি। তাহলে আমি বলতে পারি প্রথম তারের প্রবাহ মাত্রা হলো প্রথম তারের বিভব পার্থক্য বাই তারের রোধ ওহমের সূত্র থেকে, আর দ্বিতীয় তারের বিভব প্রবাহ মাত্রা সমান তার বিভব পার্থক্য বাই তার রোধ। এখন আমরা একটু আগেই জেনেছি বা বুঝেছি I1 এবং I2 এরা সমান, তাহলে এটাও I এটাও I। তো দেখো স্পষ্টতই R1 এবং R2 যেহেতু আলাদা, তাহলে অতি অবশ্যই V1 এবং V2 আলাদা হতে হবে, তা না হলে প্রবাহ মাত্রাগুলো সমান হতে পারে না। মানে আমি বলতে চাইছি যদি এমন হতো যে বিভব পার্থক্য 5 ভোল্ট, প্রথম রোধটা 5 ওহম, দ্বিতীয় রোধটা 10 ওহম, তাহলে প্রত্যেকটা তারে যদি ভোল্টেজ 5 হয় তাহলে প্রথম তারে প্রবাহ মাত্রা হতো, দেখো ভোল্টেজ বাই রোধ মানে 1 অ্যাম্পিয়ার, আর দ্বিতীয় তারে হতো ভোল্টেজ বাই রোধ মানে 0.5 অ্যাম্পিয়ার, আলাদা হয়ে যেত। তো প্রবাহ মাত্রাগুলো সমান এটা বুঝিয়ে দেয় দুটো তারের বিভব পার্থক্য আলাদা। তো বিভব পার্থক্যগুলো কত হবে না, শ্রেণী সমবায়ের নিয়ম হলো এই যে টোটাল বিভব সেটা রোধগুলোর অনুপাতে ভাগ হবে। তার মানে আমি যদি বলি যে প্রথম তারের বিভব পার্থক্য V1, তাহলে V1 হবে R1 বাই R1 প্লাস R2 ইন্টু V, আর V2 হবে R2 বাই R1 প্লাস R2 ইন্টু V। ব্যাপারটা বুঝতে পেরেছ? বিভবটা রোধের অনুপাতে ভাগ হবে, তার মানে ভিকে R1:R2 অনুপাতে ভাগ করতে হবে। তো তোমরা অনুপাতের অঙ্ক জানো, এই মানগুলোই হবে নিশ্চয়ই। যদি বুঝতে অসুবিধা হয় তাহলে মনে করো টোটাল বিভব পার্থক্য 10 ভোল্ট, আর রোধগুলোর একটা হচ্ছে 7 ওহম আর একটা হচ্ছে 3 ওহম। তাহলে কোন তারে প্রবাহ মাত্রা কত বুঝবো কি করে, কোন তারে বিভব পার্থক্য কত বুঝবো কি করে? এই 10কে 7:3 অনুপাতে ভাগ করতে হবে। তো কি করে করি আমরা 7:3 অনুপাতে ভাগ? তাহলে প্রথমটা কত হবে না 10 গুণ 7/7+3, সেটাই তো করেছি এখানে। আর দ্বিতীয়টা 10 গুণ 3/7+3, এটাই তো করি আমরা সমানুপাতে যখন ভাগ করি। ওকে, তাহলে শ্রেণী সমবায়ে প্রবাহ মাত্রা সমান কিন্তু বিভব পার্থক্য আলাদা। ওকে, এবারে আমরা একটা কথা বলবো তুল্য রোধ। শ্রেণী সমবায়ে তুল্য রোধ কি করে বের করে না, তুল্য রোধ বার করে রোধগুলোর যোগ করে। অর্থাৎ যদি মনে করি আমি প্রথমটা 2 ওহম, পরের রোধটা 3 ওহম, তাহলে তুল্য রোধ হবে 5 ওহম।
জাস্ট যোগ, যতগুলো রোধ থাকুক না কেন যোগ। তুল্য রোধ বিষয়টা কি? তুল্য মানে তুল্য মূল্য বা তুলনা করা যায় এমন, অর্থাৎ এই যে তড়িৎ কোষ এঁকেছিলাম তার সঙ্গে দুটো রোধ শ্রেণী সমবায়ে জোড়া ছিল, যদি ওই রোধগুলোকে খুলে নিয়ে অন্য আরেকটা রোধ আমি ওখানে যুক্ত করি তাহলে ভোল্টেজ বা কারেন্টের কোনো পরিবর্তন হবে না, সেই রোধটা আমি বলবো তুল্য রোধ। তাহলে যদি আমার কাছে এভাবে 2 আর 3 ওহম রোধ শ্রেণী সমবায়ে থাকে, কোনো তড়িৎ কোষের সঙ্গে জোড়া থাকে, এইটাকে খুলে নিয়ে যদি 5 ওহম রোধ আমি জুড়ে দিই তাহলেও দেখবো ভোল্টেজ এবং কারেন্ট আগের মতোই আছে। অর্থাৎ তুল্য রোধ মানেই হলো এমন একটা রোধ যাকে সমবায়টির পরিবর্তে ব্যবহার করলে বর্তনীতে কোনো রকম কোনো পরিবর্তন হয় না। তাহলে এই ছিল শ্রেণী সমবায়। এবার সমান্তরাল সমবায়। সমান্তরাল সমবায় নামটা কেন হয়েছে? এভাবে দেখো, যখন আমি দুটো রোধকে যুক্ত করব তখন বর্তনী পুরোটা আঁকি, এটা তড়িৎ কোষ বা তড়িৎ ব্যাটারি। দেখো এখান থেকে যখন প্রবাহ আসবে তখন এই প্রবাহ দুটো আলাদা ভাগে ভাগ হবে আর জুড়বে না যতক্ষণ না পর্যন্ত এই রোধগুলো শেষ হচ্ছে। অর্থাৎ এই রোধগুলোর মধ্য দিয়ে প্রবাহ মাত্রা পরস্পরের সমান্তরাল, তাই এটার নাম হলো সমান্তরাল সমবায়। সমান্তরাল সমবায়ে বিভব পার্থক্য সমান কিন্তু প্রবাহ মাত্রা আলাদা। তাহলে এখানে মনে রাখবে আগেরটাই কি ছিল? আগেরটাই ছিল প্রবাহ মাত্রা সমান, বিভব পার্থক্য আলাদা। কিন্তু এখানে সমান্তরালে বিভব পার্থক্য সমান, প্রবাহ মাত্রা আলাদা। কেমনভাবে আলাদা? না, প্রবাহ মাত্রা যদি মোট প্রবাহ মাত্রা হয় আই, মানে যদি আমি মনে করি এই বর্তনীতে মূলত মেনলি টোটালি আই প্রবাহ মাত্রা যাচ্ছে, তাহলে এইটা রোধের ব্যস্ত অনুপাতে ভাগ হবে। অর্থাৎ রোধগুলো যদি হয় R1 এবং R2, তাহলে আমি মনে করছি R1 এ প্রবাহ মাত্রা I1 আর R2তে প্রবাহ মাত্রা I2, তাহলে I1 এবং I2-র অনুপাত কি হবে? হবে R2:R1, ব্যস্ত অনুপাত 1:2 = 2:1। তাহলে I1 এর মান কত হবে? না, I1 যদি এই অনুপাতে ভাগ করি আইকে, তাহলে কত হবে? I ইন্টু R2/R1 প্লাস R2। আর I2 কত হবে? না, মূল প্রবাহ ইন্টু, এবার দেখো এটা R1/R1 প্লাস R2। ম্যাথামেটিক্সের সাধারণ যে অনুপাতের অঙ্ক সেভাবেই আমরা করে দিতে পারবো কোন তারে প্রবাহ মাত্রা কত। যারা বেশি নম্বর পাওয়ার জন্য পড়াশোনা করছো, অতি অবশ্যই তোমাদেরকে এইভাবে ম্যাথামেটিক্স বা অঙ্ক কিছু প্র্যাকটিস করতে হবে, নিউমেরিক্যাল প্রবলেম প্র্যাকটিস করতে হবে। আই অ্যাম নট টকিং অ্যাবাউট গেটিং 90% মার্ক, আমি 50% নাম্বারের জন্য ভাবছি। তাই আমার জাস্ট এই আলোচনাটুকু এনাফ, এর বেশি আলোচনায় আমি যাব না। ওকে, এখানে তুল্যরোধ কত হবে? এখানে তুল্যরোধটা একটা অঙ্ক করে বার করতে হবে। কি অঙ্ক করে বার করতে হয় তুল্যরোধ? যদি মনে করি যে তুল্যরোধের মান আর, নিয়ম হচ্ছে 1/R = 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3, যদি থাকে আরও এরকম চলতে থাকবে। অঙ্কটা করে বার করতে হবে। অ্যাজ ফর এক্সাম্পল, মনে করো তোমার এখানে R1টা 2 ওহম, R2টা 3 ওহম, তাহলে তুল্যরোধ কত ডাইরেক্ট বলতে পারবো না, বার করতে হবে। 1/R = 1/2 প্লাস 1/3। অঙ্ক করো, 3 আর 2 এর লসাগু 6, ফলে ভগ্নাংশের যোগ আশা করি পারবে। এটা 3 হলো, এখানে 2 হলো, তাহলে কত? 5-এর 6। কতর মান? 5-এর 6। 1/R এর মান 5-এর 6, মাইন্ড ইট। তাহলে আর এর মান কত? আর এর মানটা এটা উল্টে নাও, 6-এর 5 মানে 1.2 ওহম। ক্লিয়ার? এভাবে তোমাকে অঙ্ক করে বার করতে হবে তুল্যরোধ কত। এবং আরও একটা জিনিস খেয়াল করো, এখানে তুল্যরোধের যে মানটা বেরিয়েছে 1.2, সেটা 2-এর চেয়েও ছোট, 3-এর চেয়েও ছোট। তার মানে সমান্তরাল সমবায়ে তুল্যরোধের মান কমে যায়। শ্রেণী সমবায়ে কিন্তু বাড়ছে, কারণ যোগ করছি। সমান্তরাল সমবায়ে তুল্যরোধের মান কমে যাচ্ছে। এবার আমরা চলে যাব সরাসরি মিশ্র সমবায়ে। মিশ্র সমবায় মানে কেমন? এই ধরনের কিছু একটা সমবায়, এরকম কিছু একটা। মনে রাখতে হবে, কখনোই কোনো মিশ্র সমবায়ের তুল্যরোধ বার করা যায় না ডাইরেক্টলি।
আমি যে অংশটাকে আইডেন্টিফাই করতে পারবো সেই অংশের তুল্যরোধ বার করে নিয়ে নতুন করে ছবিটা আঁকবো, একে ভাববো কি হচ্ছে। যেমন ধরো এখানে তোমাকে বলে দিল, ধরো তিনটেই 10 ওহমের তার বা 10 ওহমের ইলেকট্রিক বাল্ব এইভাবে জোড়া আছে, এই বর্তনীটার তুল্য রোধ কত? তুমি কি করবে? ভালো করে পর্যবেক্ষণ করলে দেখতে পাচ্ছ, দেখো আমি এখানে গোল করছি, তোমরা অবশ্যই খাতা যখন অঙ্ক করবে তখন গোল করবে না। এই জায়গাতে সমান্তরাল সমবায় আছে। ওকে, খাতায় তুমি কিভাবে করবে? তুমি ABC পয়েন্ট করো, A B C, লেখো B ও C এর মধ্যে তুল্য রোধ। ডাইরেক্ট বলতে পারবো না, শ্রেণী সমবায় থাকলে যোগ করতাম, সমান্তরাল সমবায় আছে, তাহলে কি লিখবো? আর হলে কি নিয়ম? 1/r = প্রথম তারটা 10, তাহলে 1/10 প্লাস 1/10, দুটোই যখন 1/10, খুব ইজিলি আমি লিখতে পারি 2/10। তাহলে আর কত না, r = 10/2, তার মানে 5। তো এটুকু পাওয়া গেল বি ও সি এর মধ্যে তুল্য রোধ 5 ওহম। এইবার আবার এই ছবিটাকে আমি নতুন করে আঁকবো, কারণ এটা তো কিন্তু বুঝতে পারছি না। তাহলে প্রথমে যেটা AB তার ছিল সেটা তো আছে, AB। বি আর সির মধ্যে পেয়ে গেছি আমি 5 ওহম তুল্য রোধ, তাহলে ওইটা মুছে দিয়ে আমি 5 লিখবো। তাহলে ABটা 10, BCটা 5। এবারে কি সমবায় দেখতে পাচ্ছ? স্পষ্টতই তুমি দেখতে পাচ্ছ এটা শ্রেণী সমবায়। তাহলে এবার তুল্য রোধ কত হবে? অতএব বর্তনীর তুল্য রোধ, আর সমান 10 + 5 সমান 15 ওহম। তাহলে এইভাবে তোমাকে মিশ্র সমবায়ে তুল্য রোধ বার করতে হবে। এটা সব থেকে ইজিয়েস্ট, এটাই পরীক্ষাতে একবার পড়েছিল তাই করলাম। যদি কেউ আরও কঠিন অঙ্ক বা আরও কোনো প্রবলেম যদি না পেরে থাকো, আমি এখানে আলোচনা করছি না, তোমরা আমাকে আলাদা করে কমেন্ট করে বা আমাকে হোয়াটসঅ্যাপে জানাও, আমি সেটা সমাধান করে দেবো বা করে দেওয়ার চেষ্টা করব। তাহলে এই ছিল আজকের রোধ সমবায়ের আলোচনা। আরেকটু অংশ আমরা এখানে আজকে পড়ে নেব, সেটা হলো জুলের সূত্র বা তড়িৎ প্রবাহের তাপীয় ফল। তাপীয় ফল মানে কি? তোমরা লক্ষ্য করবে যখনই কোনো ইলেকট্রিক যন্ত্র চলে সেটা গরম হয়, মানে তাপ উৎপন্ন হয়। এই আলোচনাকেই আমরা বলি তড়িৎ প্রবাহের তাপীয় ফল। এটাকেই বিজ্ঞানী জুল তার সূত্রের সাহায্যে দিয়েছেন। তো তোমাদের প্রথম কাজ হলো জুলের যে 3টে সূত্র আছে সেই সূত্র 3টে মুখস্থ করা। যে কোনো বই থেকে মুখস্থ করো, নো ইস্যু, বাট মুখস্থ করো, কারণ এবছর জুলের সূত্র পড়ার চান্স রয়েছে। বলা যায় না 3 নম্বরের প্রশ্নই দিয়ে দিল যে তড়িৎ প্রবাহের তাপীয় ফল সংক্রান্ত জুলের সূত্র 3টি বিবৃত করো। তো কী সেই সূত্র আছে আমরা ছোট করে বলি এবং লিখি। 3টে বিষয় মাথায় রাখবে এখানে। একটা হলো প্রবাহ মাত্রা, আর একটা হলো বর্তনীর বা তড়িৎবাহী তারের রোধ, আর একটা হলো সময়, যতক্ষণ ধরে তড়িৎ প্রবাহ হচ্ছে, আর তাপ তো রয়েইছে। তাপের সঙ্গে এদের সম্পর্ক রয়েছে। ওকে, এই 3টে সম্পর্ক রয়েছে। 3টে সম্পর্ক কিভাবে আছে না, যখন কোনো একটার সঙ্গে সম্পর্ক বলবো বাকিগুলো স্থির বা ধ্রুবক বলে ধরে নেব। যেমন ধরো প্রবাহ মাত্রার সঙ্গে তাপের কি সম্পর্ক? প্রবাহ মাত্রার সঙ্গে তাপের সম্পর্ক হলো উৎপন্ন তাপ প্রবাহ মাত্রার বর্গের সমানুপাতিক যখন রোধ এবং সময় ধ্রুবক থাকে। তো এটাকে আমি সূত্র আকারে কেমন করে বলবো না, কোনো নির্দিষ্ট পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহের সময় স্থির থাকলে উৎপন্ন তাপ তড়িৎ প্রবাহ মাত্রার বর্গের সমানুপাতিক। অঙ্কের ভাষায় H ভ্যারিজ অ্যাজ I²। যখন R ও T স্থির, R মানে রোধ, T মানে সময়, I মানে প্রবাহ। ওকে, ঠিক তেমনি করে যেমন রোধের সঙ্গে পড়বো কী হবে না, কোনো তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা এবং তড়িৎ প্রবাহের সময় স্থির থাকলে উৎপন্ন তাপ রোধের সমানুপাতিক। আর কোনো তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা এবং তারের রোধ স্থির থাকলে উৎপন্ন তাপ
তড়িৎ প্রবাহের সময়ের সমানুপাতিক। এই তিনটে সূত্র ভালো করে মুখস্থ করবে। এবারে বলে রাখি, প্রবাহ মাত্রার বর্গের সমানুপাতিক মানে কি? প্রবাহ মাত্রা বাড়লে তার বর্গের হারে তাপ বাড়বে। প্রবাহ মাত্রা দ্বিগুণ হলো 2 বর্গ 4, তাহলে তাপ 4 গুণ হবে। প্রবাহ মাত্রা 5 গুণ হলো 5 বর্গ 25, ফলে উৎপন্ন তাপ 25 গুণ হবে। এইভাবে জিনিসটাকে মাথায় রাখবে। এখান থেকে ছোট ছোট প্রশ্ন পড়ে, আমি সেটা তোমাদের অবশ্যই জানাচ্ছি কিভাবে কি প্রশ্ন পড়ে। অঙ্কও পড়তে পারে, তবে জেনারেলি আমি দেখিনি এখান থেকে মাধ্যমিক পরীক্ষায় কোনো কঠিন অঙ্ক বা বড় অঙ্ক দিয়েছে বলে। তো তারপরেও যারা খুব ভালো রেজাল্ট চাইছো অবশ্যই প্র্যাকটিস করবে। ওকে, এখানে একটা জিনিস শুধু বলে দেওয়ার, যে উৎপন্ন তাপ রোধের ব্যস্তানুপাতিক হতেও পারে। কিভাবে? এই কন্ডিশনগুলো খেয়াল রাখতে হবে। আমরা একটু আগে পড়েছি উৎপন্ন তাপ রোধের সমানুপাতিক যখন প্রবাহ মাত্রা এবং সময় স্থির। উৎপন্ন তাপ রোধের ব্যস্তানুপাতিক যখন যখন বিভব পার্থক্য এবং সময় স্থির। অর্থাৎ যদি কোনো তারের দুপ্রান্তে বিভব পার্থক্য এবং তড়িৎ প্রবাহের সময় এই দুটো যদি স্থির থাকে, তাহলে উৎপন্ন তাপ রোধের ব্যস্তানুপাতিক হয়ে যাবে। এটা মাথায় রাখবে আর জুলের সূত্রগুলোকে মুখস্থ করবে। এখন আমরা এই আলোচনার একদম শেষে পৌঁছে গেছি। তড়িৎ প্রবাহের ফলে তাপ উৎপন্ন হয়, এটা কাজে লাগিয়ে আমরা বেশ কয়েকটা ব্যবহার করে থাকি। যেমন ইলেকট্রিক ইস্ত্রি, তোমরা জানো তড়িৎ প্রবাহের ফলে গরম হয়। ইলেকট্রিক হিটার তড়িৎ প্রবাহের ফলে গরম হয়ে আমাদের তাপ দেয়। এগুলোতে আমরা ব্যবহার করি নাইক্রোম তার। নাইক্রোম একটা ধাতু সংকর। এখানে উপাদান কি কি রয়েছে? এনতে নিকেল, আইতে আয়রন, তার চিহ্ন আমরা এভাবে লিখি এফি, আর ক্রোমটা হচ্ছে ক্রোমিয়াম মানে সিআর। নাইক্রোম হলো নিকেল, আয়রন এবং ক্রোমিয়ামের সংকর ধাতু। এখন প্রশ্ন হলো কেন নাইক্রোম তার ব্যবহার করব? না, এদের মূল কাজ কি? তাপ উৎপন্ন করা। তার মানে নাইক্রোম তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হলে সহজে উচ্চ হারে তাপ উৎপন্ন হয়। ফার্স্ট সেন্স, মুখস্থ করার প্রয়োজন নেই। হিটারের কাজই হলো তাপ তৈরি করা, তাহলে ওখানে নাইক্রোম তার কেন দিয়েছি তামার তারের না দিয়ে, অ্যালুমিনিয়ামের তার না দিয়ে? হ্যাঁ, নিশ্চয়ই নাইক্রোমের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ হলে ভালো তাপ উৎপন্ন হয়, ফার্স্ট কথা। সেকেন্ড কথা, নাইক্রোম তারটি উচ্চ তাপমাত্রায় গলে না, অর্থাৎ ওর গলনাঙ্ক উচ্চ, তাই ওকে ব্যবহার করা হয়। এই দুটো পয়েন্টই ভালো করে মুখস্থ করবে। ক্লিয়ার? এছাড়া মনে রাখবে রোধাঙ্ক উচ্চ। তাহলে কি কি পয়েন্ট বললাম? উচ্চ গলনাঙ্ক, উচ্চ রোধাঙ্ক, আর যেটা বললাম উচ্চ তাপ উৎপাদন ক্ষমতা। এই তিনটে ধর্মের কারণে আমরা একে হিটারে বা ইস্ত্রির মধ্যে ব্যবহার করছি। এবারে ইলেকট্রিক বাল্ব, পুরোনো দিনের যে বাল্বগুলো ছিল, ফিলামেন্ট গরম হয়ে আলো দিত, এটাও তড়িৎ প্রবাহের তাপীয় ফলের ব্যবহারিক প্রয়োগ। এখন এই ইলেকট্রিক যে বাল্ব, সেই বাল্বে আমরা ব্যবহার করি টাংস্টেন ধাতু। কেন এখানে তাপ উৎপন্ন করার জন্য আমি নাইক্রোম দিলাম না? ভাবার বিষয়, কেন টাংস্টেন দিলাম প্রশ্ন করতে পারে। তো ভেবে দেখো, ইলেকট্রিক বাল্বের কাজ হলো আলো উৎপাদন করা, শুধু গরম হলে হবে না, গরম হয়ে আলো দিতে হবে। তার মানে টাংস্টেন গরম হলে আলো দেয়, এটাই এর মূল প্রপার্টি, আর এই জন্যই আমি একে ব্যবহার করেছি। তাহলে ইলেকট্রিক বাল্বের ফিলামেন্টের টাংস্টেন ব্যবহার করার মূল কারণ কি? এটা উত্তপ্ত হলে উজ্জ্বল আলো বিকিরণ করে। এটাই হচ্ছে মূল ধর্ম, উত্তপ্ত হলে আলো বিকিরণ করে। ওকে, এছাড়া তো তোমার যে কথাগুলো আগে বলার, যে গলনাঙ্ক উচ্চ, তাই উত্তপ্ত হলে গলে যায় না, রোধাঙ্ক উচ্চ, তাই সহজে উচ্চ হারে তাপ উৎপন্ন হতে পারে। ওকে, ক্লিয়ার? এইবার একদম শেষ আলোচনা, খুব ইম্পর্টেন্ট, পরীক্ষাতে বারবার বারবার এসছে ফিউজ তার। তাপীয় ফলের সঙ্গে ফিউজ তারের কি সম্পর্ক বুঝবো আমরা। ফিউজ তার মনে রাখবে, আমাদের বাড়িতে যে ইলেকট্রিসিটি আসে সেই তারটার নাম হলো লাইভ তার। লাইভ, জীবন্ত, সর্বদা উচ্চ বিভবে থাকে।
কত? আমাদের বাড়িতে থাকে 220 ভোল্ট এসি। ওকে, এখন এই তারেই তো সমস্ত যন্ত্রগুলো পরপর জোড়া। যদি তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা কোনো কারণে বেড়ে যায়, উৎপন্ন তাপ বাড়বে, কারণ জুল দেখিয়েছেন উৎপন্ন তাপ তড়িৎ প্রবাহ মাত্রার বর্গের সমানুপাতিক। ক্লিয়ার? তাহলে যদি প্রবাহ মাত্রা কোনো কারণে বেড়ে যায়, সবগুলো তারের মধ্য দিয়ে প্রবাহ মাত্রা বাড়লে সবগুলো তার অধিক উত্তপ্ত হবে, এবং প্রত্যেকটা তার যদি এমনভাবে উত্তপ্ত হয় যে সেটা গলে যাচ্ছে বা আগুন লেগে যাচ্ছে, আমাদের সমস্যা। তাই আমরা কি করেছি না, এই লাইট তারের একটা অংশ ছোট্ট করে কেটে দিয়েছি, কেটে নিয়ে এই জায়গাটা অন্য তার জুড়ে দিয়েছি। এই তারটা কি দিয়ে তৈরি? টিন এবং সীসা দিয়ে তৈরি। কত পার্সেন্ট টিন, কত পার্সেন্ট সীসা? 25% টিন, 75% সীসা। এই তারটার রোধাঙ্ক উচ্চ, ফলে কি হবে না, রোধাঙ্ক উচ্চ হওয়ার কারণে দ্রুত হারে তাপ উৎপন্ন হবে, কিন্তু এর গলনাঙ্ক তুলনামূলক কম। নিম্ন বলবো না, গলনাঙ্ক তামার তারের চাইতে কম, ফলে একটু বেশি গরম হলেই তারটা গলে যাবে, এবং গলে গেলেই দেখো এখান থেকে সংযোগ বিচ্ছিন্ন হলো, ফলে তোমার বাড়ির সমস্ত যন্ত্রপাতিতে প্রবাহ মাত্রা বন্ধ হয়ে গেল, সেগুলো আর কোনো ক্ষতি হবে না। যেহেতু তারটা গলে যায়, গলে যাওয়ার ইংরাজি ফিউজ হয়ে যাওয়া, তাই এটার নাম ফিউজ তার। প্রশ্নগুলো কি এখানে পড়ে, যে ফিউজ তার কোন কোন উপাদান দিয়ে তৈরি, পরিষ্কার দেখতে পাচ্ছ। ফিউজ তারের বৈশিষ্ট্য কি দেখতে পাচ্ছ, লিখে দিয়েছি। ফিউজ তার কোন তারে যুক্ত হয়? লাইভ তারে যুক্ত হয়। কোন সমবায়ে? তোমরাই বলো আমাকে, কোন সমবায়? এটা লাইভ তার, এটা ফিউজ তার, আবার লাইভ তার, তাহলে কোন সমবায়? পরপর জোড়াতো, বলো। ইয়েস, শ্রেণী সমবায়। ওকে, ব্যাস এই ছিল আমাদের আজকের আলোচনা। আমরা এখানে শেষ করলাম। ডেসক্রিপশন বক্সে দেওয়া প্রশ্নগুলো থেকে তোমরা উত্তর করো, উত্তর করে যাচাই করে নাও তোমাদের প্রিপারেশন কেমন হলো। থ্যাংক ইউ।